আকাশে মিঠে রোদ, বাতাসে মিহি ঠান্ডা, মনে হালকা দোলনি। এই তো সময় বেরিয়ে পড়া। কিন্তু কোথায় যায় বলুন তো? আসলে পরপর কয়েকবার পাহাড়ের কাছে যাওয়া হয়েছে তো, তাই নদীর একটু অভিমান হয়েছে। অভিমানের আবার কোনো অনুবাদ হয় না। অভিমান ভাঙাতে ভাবছি এবার নদীর কাছেই যাব। আচ্ছা, কোথায় যাওয়া যায়? ধরুন এমন একটা জায়গায় গেলাম যেখানে নদী এসে নদের বুকে মিশে যায়, চাঁদ সূর্য নদ নদী দিবারাত্রির কাব্য লেখে। বা জমিদার বাড়ির নাট মন্দির দাঁড়িয়ে থাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সাক্ষী হয়ে। অথবা দূরের মন্দির থেকে ভেসে আসা ধ্বনি আপনার বুকে কড়া নাড়ে, বলে আরো প্রেমে, আরো প্রেমে মোরা আমি ডুবে যাক নেমে। সেখানে শিশির পতনের শব্দ শুনতে পারা যায়। কুয়াশা মাখা চাদর সরিয়ে কোণে বউয়ের মতো এসে ওঠে সূর্য, আর ভেসে আসে প্রিয়দর্শিনীর গান। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আজ 15ই ডিসেম্বর। আমরা ভোর ভোর উঠে পড়ে কলকাতা, পৌঁছে যাই হাওড়ায়। হাওড়া অবশ্য কখনোই ঘুমোয় না। নির্দিষ্ট সময়ে হুল এক্সপ্রেস ছাড়ে এবং যথারীতি নির্দিষ্ট সময় পৌঁছে যায় বর্ধমান স্টেশনে। স্টেশনের বাইরেই টোটো, ভাড়া গাড়ির স্ট্যান্ড, লোকজনের ডাকাডাকি। এরই মাঝখানে শাশ্বতী স্টেশনে নেমে মিষ্টির দোকানে ছুটে যায় মিহিদানা সীতাভোগ কিনতে। মিষ্টি অবশ্য আমার খুব একটা প্রিয় নয়। যাই হোক, তারপর টোটোয়ে উঠি। আমরা যাব আলিশা বাস স্ট্যান্ডে। পথে পড়ে বিখ্যাত কার্জন গেট, বাঁদিকে সরকারি দপ্তর, নীল সাদা। আমাদের টোটো এগিয়ে চলে। এই হলো আলিশা বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন দিকে বাস ছাড়ে। আমরা বাঁকুড়াগামী একটা বাসে উঠে বসি। আসলে আমরা ঠিক করেছিলাম এবার একদম সস্তা সুন্দর ট্রিপ করব। বাসে বসে কন্ডাক্টরকে দেখতে দেখতে আমার একটা পুরনো কথা মনে পড়ে যায়, জানেন? তখন কত বয়স হবে আমার, বছর 4 হবে, বাগুইআটিতে থাকি। মা রোজ স্কুল থেকে ফিরে আমাকে বাসের টিকিট দিত, আর আমি বাসের টিকিট জমাতাম। আসলে বাসের টিকিট জমিয়ে একটা সাইডের ব্যাগ নিয়ে জানলার রেলিং ধরে আমি কন্ডাক্টর সাজতাম। একটা কি জিনিস জানেন তো, এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে না অনেক কিছু জিনিস দেখা যায়, শোনা যায়। এই যে মানুষের হাঁকডাক, কথাবার্তা, বাংলায় কথা বলছে অথচ তার মধ্যে একটা আঞ্চলিক সুর মিশে আছে, এগুলো এক অভিজ্ঞতা, ভারতবর্ষকে চেনার অভিজ্ঞতা। যাক, এইসব 7-5 ধাপ দেওয়াতে মোটামুটি 1.5 ঘন্টা সময় কাটে। আমরা এসে নামি চেকপোস্টে। এই চেকপোস্টে হচ্ছে বাঁকুড়া এবং বর্ধমানের বর্ডার পয়েন্ট। এবার এই চেকপোস্ট থেকে আমরা টোটো ধরি। টোটো আমাদের নিয়ে যায় গন্তব্যের দিকে। আমরা ঢুকে পড়ি সংসার গ্রামের মধ্যে। দেখুন চারপাশে তাকিয়ে দেখুন, সব জমিতে ধান কাটা হয়ে গেছে। হেমন্ত যাওয়ার আগে তুষর পাণ্ডুলিপি জমা দিয়ে যাচ্ছে শীতের ছাপাখানায়। বিরহ যেমন মধুর হয়, কখনো কখনো ধূসর ল্যান্ডস্কেপও সিনেমাটিক লাগে, তাই না? এই করতে করতে আমরা এসে পৌঁছলাম সংসার রামকৃষ্ণ মিশনে। আমার ধারণা ছিল যে মিশনের ভক্ত না হলে বুঝি এখানে থাকার অনুমতি পাওয়া যায় না, কিন্তু সেটা সঠিক নয়। আমি ইমেল করেছিলাম সংসার রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমলাত্মানন্দ মহারাজকে। মহারাজের অনুমতিও পেয়েছিলাম ইমেল মারফত। মহারাজের সাথে দেখা করি। মহারাজ এক কর্মীকে ডেকে আমাদের ঘরের কথা বলে দেন। অতিথি নিবাসের দোতলায় 6 নম্বর ঘরটি ছিল আমাদের। এবার আমরা সেই ঘরের দিকে এগিয়ে যাই। রামকৃষ্ণ মিশনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে একটা খাট, এই রুমে এসি আছে, টেবিল, নিচে একটা ইলেকট্রিক কেটল আছে। এইটা একটা বারান্দা, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে গিজার আছে। আর এইটা হচ্ছে বারান্দা। বেরিয়ে আসলে এইখানে সামনে একটা পুকুর, চমৎকার না? এবার আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। সেদিন অবশ্য এখানে অনেক ভক্ত সমাগম হয়েছিল, বিরাট বাসে করে অনেক দূর থেকে অনেক ভক্তরা এসেছিলেন এখানে। আমি একটুখানি মিশনের চারপাশে ছবি তুলি। মিশনের গেট থেকে ডান দিকে বেরিয়ে যাই। এখন এখানে প্রতিটি বাড়িতেই ধান ঝাড়াইয়ের কাজ চলছে। সেই রকমই একটি জায়গায় যাই, যারা ধান ঝাড়াই করছে তাদের সাথে কথা বলি। এই যে ধানটি উঠেছে এটা হচ্ছে স্বর্ণ ধান। এখন অবশ্যই সব ধান ঝাড়াইয়ের পরে রাইস মিলে চলে যায়, সেখান থেকে যা প্রসেস হওয়ার হয়। এরপরে অবশ্য মিনিকিট লাগানো হবে, সবে বীজ ফেলা হয়েছে, তারপর লাগানো হবে মিনিকিট, এবং সেই মিনিকিট উঠবে এই ধরে নিন মার্চের শেষে এপ্রিলের গোড়ায়। আমি একটুক্ষণ দাঁড়িয়ে দেখি বাতাসে একটা চালের গন্ধ ম ম করছে। আমি হাঁটতে থাকি, একটু হেঁটে যেতেই দেখি সামনে একটা বট গাছ দাঁড়িয়ে আছে, ঝুড়িগুলো নেমে এসছে, হাওয়ায় দুলছে। আর সেখান থেকেই দেখতে পাই দূরের দামোদরকে। দামোদরে অবশ্য জল এখন ভীষণ অল্প, চারপাশে সোনালি বালি চিকচিক করছে। এখন বালি খাদানের কাজই চলছে এখানে বেশি, তবে বর্ষায় দামোদর কিন্তু ভয়ানক। দুপুরের অন্ন গ্রহণ করি এবং তারপরে কিছুটা বিশ্রাম নিয়ে আমি আর শাশ্বতী বেরিয়ে পড়ি একটি টোটো ভাড়া করে। আমরা প্রথম এসে পৌঁছই রাধাকৃষ্ণের মন্দিরে। তখন সূর্য আস্তে আস্তে পাটে যাচ্ছে। কি চমৎকার জায়গাটা দেখুন, একপাশে বাঁশঝাড়, তার মধ্যে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে উড়ে পড়ছে। চারপাশে কেউ নেই, হয়তো দূর থেকে ভেসে আসছে কোনো হরিবোল গানের ধ্বনি। এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে মনসার মন্দির। এবার সেখান থেকে আবার আমাদের টোটো গড়ায় আমরা এসে পৌঁছই সোমসারে বিখ্যাত সোমেশ্বর শিব মন্দির। সম্ভবত সোমেশ্বর শিব মন্দিরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল সোমসার। এর সামনে একটি আটচালা, একটি ক্লাব রয়েছে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর। এবার এখান থেকে আমরা বেরোই, আমরা এগিয়ে চলি সামনের আরেকটি স্পটে। এটা হচ্ছে মুখার্জি জমিদারদের জগদম্বা কালীবাড়ি। ঢোকার মুখে দুটি শিব মন্দির, একটা ভাঙা পাঁচিলের গায়ে একটা বট গাছ উঠে গেছে, হালকা গা ছমছমে কিন্তু দুর্দান্ত লাগছিল। মূল মন্দিরটি ভেঙে গেছে এবং সংলগ্ন নাট মন্দিরটিও ভাঙা। এখন তার সামনে একটি নতুন মন্দির স্থাপিত হয়েছে। আসুন জায়গাটা ঘুরে ঘুরে দেখি। কি চমৎকার সিনেমাটিক ফ্রেম না? এবার আবার এখান থেকে আমাদের গাড়ি গড়ায়, আস্তে আস্তে আমরা এগিয়ে আসি নদ নদীর সঙ্গমস্থলে। হ্যাঁ, এইখানে শালী নদী আর দামোদর নদে মিলন হয়েছে। আমার বাঁ দিকে শালী নদী আর ডান দিক থেকে আসছে দামোদর, এসে মিলিত হচ্ছে এখানে।
চমৎকার লাগছিল এখানে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি দূর থেকে একটা নৌকো এলো। একজন গ্রামের মহিলাকে আবার সেই নৌকোয় তুলে নিয়ে গিয়ে আবার দামোদরে অন্য পারে ছেড়ে দিয়ে এলো। এখানেই বেশ কিছুটা সময় কাটায়, ছবি তুলি। তারপর আবার আমাদের টোটো গড়ায়। সূর্য সাক্ষী নদীর কাছে এসেছি। এইবার আমরা এসে পৌঁছই পালদের জমিদার বাড়িতে। আগে আপনাদের পেছনের ভগ্নপ্রায় অংশটি দেখাই। এটি পালেদের জমিদার বাড়ি। পালেরা খুব বড় ব্যবসায়ী ছিলেন। চন্দ্রমোহন পালের নাম অনুসারেই আমাদের কলকাতায় চাঁদপাল ঘাট। এখন অবশ্য এই অংশটা পুরোটাই ভগ্নপ্রায়। সামনের দিকের কিছুটা অবশ্য রক্ষণাবেক্ষণ করে পালেদের উত্তরসূরিরা থাকে, আর সেখানেই আছে দুর্গা দালান। আসুন, চিনতে পারছেন জায়গাটা? এই যে উপরের জানলা, এখানেই দাঁড়িয়েছিল বিমলা। আর এই দুর্গা দালানে বক্তৃতা দিচ্ছিল সন্দীপ। দুর্গা দালানে দাঁড়িয়ে সন্দীপ তার সেই জ্বালাময়ী ভাষণটি রাখে। আজ কিছুকাল হলো বাংলার বুকে গভীর সংকট দেখা দিয়েছে। ভারতের বড় লর্ড কার্জনের অস্ত্র চালনার ফলে আমাদের সোনার বাংলা আজ দ্বিখণ্ডিত। বাংলার পূবে ও পশ্চিমে দুই সম্প্রদায়ের মধ্যে যে মৈত্রী ভাব, যে সৌহার্দ্য এতদিন তাদের এক সূত্রে বেঁধে রেখেছিল, তা আজ বিপন্ন। অ্যামেজিং, তাই না? এতদিন পরে আবার সেই দুর্গা দালানে দাঁড়িয়ে আছি, আর আজকেও সেই বিপন্নতা আমাদের আকাশে। আস্তে আস্তে সন্ধ্যা নামে। ফিরে আসি মিশনে। মিশনে সন্ধ্যা আরতি শুরু হয়। চারপাশে একটা অপার শান্তি বিরাজ করছে। আস্তে আস্তে আকাশের দখল নিচ্ছে চাঁদ। দূর থেকে ভেসে আসা ঠাকুরের গান, শিশির পতনের শব্দ যেন বলে, আরো প্রেমে মোরা আমি ডুবে যাক নেমে। পরের দিন ঘুম ভেঙে মুরগের ডাকে বাইরে বেরিয়ে আসি। আসুন, এবার আপনাদের মিশনের অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখায়। এই যে মন্দিরটি দেখছেন, এটি ভূতেশানন্দজি মহারাজের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে তৈরি। উনি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের তাবস প্রেসিডেন্ট। আসলে সংসারের এই জায়গাটা ছিল উনার জন্মস্থান, যা পরবর্তীকালে বেলুড় থেকে অধিগৃহীত করে এই আশ্রমটি বানানো হয়েছে। আর এই যে এটি দেখছেন, এটা হলো ঠাকুরের ভোগ রান্নার ঘর। বাইরে কি সুন্দর অন্নপূর্ণার একটা মোড়াল। এবার এই ভোগ রান্নার ঘরের থেকে আমি ডান দিকে নেমে যাই, পুকুর পাড় দিয়ে হাঁটতে থাকি। এই যে দেখছেন পাশাপাশি দুটি মন্দির, এটি একটি হচ্ছে শিব মন্দির এবং পাশেরটি হচ্ছে জগদ্ধাত্রী মন্দির। এই দুটোই কিন্তু ভূতেশানন্দজি মহারাজের পরিবারে। এখন মিশনই এর রক্ষণাবেক্ষণ করে। এবার ঘুরতে ঘুরতে এসে পৌঁছই, এটি হচ্ছে মিশনের দাতব্যালয়। এখানে শহর থেকে বড় বড় চিকিৎসক আসেন চিকিৎসা করতে। এইবার আস্তে আস্তে আমি বেরিয়ে আসি গেটের দিকে। এখান থেকে আমি এবার বাঁ দিকে হাঁটতে শুরু করি। আমি হাঁটতে হাঁটতে এসে বসি মিশনের পেছনে এই কালভার্টটার উপর। শিবানীদি আমাকে পাঠিয়েছিল প্রিয়দর্শিনীর গান। ভোরকে সাক্ষী রেখে ভোরের আকাশ, প্রিয়দর্শিনীর গান ফ্রিজ ফ্রেম হয়ে থেকে যায়। আপনারা গানটা শুনুন, আর তার সাথে টুকরো টাকরা ছবির দৃশ্য।
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। এবার ফেরার পালা। ফেরার সময় অবশ্য আমরা একটি গাড়ি বুক করি, সে আমাদের বর্ধমান স্টেশন অব্দি পৌঁছে দেয়। বর্ধমান স্টেশন থেকে বর্ধমান লোকাল, একদমই ভিড় ছিল না, বসার জায়গা ছিল, আর কি চাই। ফিরে আসি কলকাতায়। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে।